আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম ব্র্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে প্রতি সোমবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বলবো, যেটা আসলে আমার অর্থোপেডিক রিলেটেড না, কিন্তু এখন বর্তমান যে গরম পরিস্থিতি, সেই গরম পরিস্থিতিতে এটি খুবই জানা জরুরি। তো আমি আজকে আপনাদেরকে এই গরমের হিট স্ট্রোক সম্পর্কে বিস্তারিত বলবো। তো আমি বলবো হিট স্ট্রোক সম্পর্কে আপনাদেরকে জানার জন্য, নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে সতর্ক থাকার জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন। তাহলে হিট স্ট্রোক কী, কেন হয়, কাদের হয়, কী কী লক্ষণ দেখা দেয় এবং হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এবং হিট স্ট্রোকে আমরা কী ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি, হার্টের রোগীরা, ডায়াবেটিস, প্রেশার বা স্ট্রোকের রোগীরা তারা হিট স্ট্রোকে কীভাবে তাদের জীবনযাপন লিড করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে পাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আগে জানা দরকার যে আসলে হিট স্ট্রোক জিনিসটা কী। আমাদের বডির যে কোর টেম্পারেচার আছে, এই কোর টেম্পারেচারটা যদি মেনটেন না হয় এবং টেম্পারেচার যদি অনেক বেশি বেড়ে যায়, তখন হিট স্ট্রোক হয়ে থাকে। তো কোর টেম্পারেচারটা আমাদের নর্মালি আমরা অ্যাভারেজে ধরি 36.1 ডিগ্রি সেলসিয়াস থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস, বা ফারেনহাইট স্কেলে আমরা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট ধরে থাকি, যেটা আমরা নর্মাল থার্মোমিটারে মাপি, পারদ থার্মোমিটারে যেটা আমরা মাপি, যেটা আমরা মুখের নিচে বা বগলে দিয়ে যে থার্মোমিটারগুলোতে মাপি। তো আমাদের যে কোর টেম্পারেচার, এই কোর টেম্পারেচার নর্মাল থাকে। যদি কোনো কারণে 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি কোর টেম্পারেচার ডেভেলপ করে, তখনই হিট স্ট্রোকের লক্ষণগুলো দেখা দেয় বা তখনই হিট স্ট্রোক হয়ে থাকে। তো হিট স্ট্রোক আসলে কি ঘটনাগুলো ঘটে? হিট স্ট্রোকে আমাদের বডির যে কুলিং সিস্টেম, অর্থাৎ আমাদের শরীরটাকে যে ঠান্ডা করবে, এই ঠান্ডার সিস্টেমটা আমাদের নষ্ট হয়ে যায়। তো আমাদের ঘাম সহজে শুকাইতে চায় না, অর্থাৎ সোয়েটিং মেকানিজমটাও আমাদের কন্ট্রোল ওভার হয়ে যায়, অর্থাৎ আমাদের সোয়েটিং মেকানিজম ভালো মতো কাজ করে না। দ্য বডিজ টেম্পারেচার rise rapidly and the sweating mechanism fails and the body is unable to cool down। অর্থাৎ হিট স্ট্রোক তখনই হয় যখন আমাদের এই কোর টেম্পারেচারটা মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না এবং আমাদের ঘামের যে মেকানিজমটা আছে, সেই মেকানিজমটা কাজ করে না, যার ফলে আমাদের শরীর সহজে ঠান্ডা হতে চায় না। স্ট্রোকের টেম্পারেচার 104 ডিগ্রির বেশি হয়ে যায়। তো 104 ডিগ্রির বেশি টেম্পারেচার গ্রো করে উইদিন 10 to 15 মিনিটসের মধ্যেই। তো অর্থাৎ আপনার হিট স্ট্রোক 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা আসলে প্রিভেন্ট করাটাই বুদ্ধিমানের কাজ। যদি কোনো কারণে 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে বডি টেম্পারেচার চলে যায়, তখনই হিট স্ট্রোক হয়ে থাকে এবং এই হিট স্ট্রোকটি 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। রোগী নিজেও বুঝতে পারবে না, রোগী বলবে আমার খারাপ লাগতেছে, খারাপ লাগতে লাগতে তার স্ট্রোক হয়ে যাবে। যদি সংক্ষেপে বলি, আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল হবে না, সোয়েটিং মেকানিজম কাজ করবে না এবং আমাদের ঘা সহজে ঠান্ডা হবে না, আর আমাদের টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে যাবে, যেটা 104 ডিগ্রির বেশি বেড়ে যাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। এটা হলো ইন শর্ট হিট স্ট্রোক। এখন আমরা জানব হিট স্ট্রোক কখন হবে। বলা হয় প্রলং এক্সপোজার টু দ্য সানলাইট, অর্থাৎ যারা অনেকক্ষণ সূর্যের আলোতে কাজ করেন তাদেরই হিট স্ট্রোক হয়ে থাকে। তো নর্মালি হিট স্ট্রোকের টেম্পারেচার যদিও 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে আমরা বলে থাকি, কিন্তু আমাদের বর্তমানে
যে বাতাসের হিউমিডিটি বা আর্দ্রতা, এই আর্দ্রতাতে 102 ডিগ্রিতেও কিন্তু হিট স্ট্রোক হতে পারে। অর্থাৎ আর্দ্রতার উপরেও কিন্তু আমাদের বডির কুলিং সিস্টেম বা সোয়েটিং মেকানিজমটা কাজ করে, এবং হিট স্ট্রোকটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যেতে পারে। তো কারা বেশি সূর্যের আলোতে থাকে? সূর্যের আলোতে যারা বেশি থাকবে তাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেড়ে যাবে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে বাচ্চা, যাদের বয়স 4 বছরের নিচে এবং যাদের বয়স 40 বছরের উপরে। এরপরে আছেন যাদের ওজন বেশি, যাদের ডায়াবেটিস, প্রেশার, হার্টের, কিডনি বা স্ট্রোকের প্রিভিয়াস হিস্ট্রি আছে, তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকেন। এছাড়া আমাদের যে ট্রাফিক পুলিশ আছেন তারা অনেক বেশি ঝুঁকিতে আছেন, এবং শ্রমজীবী মানুষ যেমন রিক্সা চালক, ভ্যান চালক, তারপরে মাঠে যারা দিনমজুরি করে, তাদের কিন্তু হিট স্ট্রোকের প্রবণতা বেড়ে যায়। তো শ্রমজীবীরা মনে করেন যে আমি তো বছরের সব সময়ই রোদের মধ্যে থেকে কাজ করি, আমার মনে হয় হিট স্ট্রোক হবে না। আসলে তাদের এই ধারণাটা ভুল। তারা যখন ধানের মাঠে কাজ করতে যায়, তখন ওখানের আর্দ্রতাটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে টেম্পারেচারটা নর্মালি যদি 40 ডিগ্রিও থাকে, কিন্তু এটা প্রায় 50 ডিগ্রি বা 52 ডিগ্রির মতো ফিল হতে পারে। যদি এরকম কন্ডিশন কোনো জায়গায় হয়ে থাকে, সেক্ষেত্রে সেই দিনমজুরেরও কিন্তু হিট স্ট্রোক হয়ে যাবে। এজন্য দিনমজুর ভাই যারা আছেন, শ্রমজীবী মানুষ যারা আছেন, তাদের স্বাস্থ্যের ব্যাপারেও আমি বলবো আপনারা অবশ্যই সচেতন থাকবেন। কারণ আপনি মনে করতেছেন যে আমি তো বছরের প্রত্যেক সময়ই রোদের মধ্যে পুড়ি, তাহলে এখন আমার সমস্যা হবে না হয়তো বা, কিন্তু তাদের এই ধারণাটা ভুল। কারণ আমাদের বডির যে ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা যে টেম্পারেচার কন্ট্রোলিং পাওয়ার দিয়ে রাখছেন, এই অতিরিক্ত গরমে, অতিরিক্ত টেম্পারেচারে কিন্তু আমাদের এই ব্রেনের কুলিং সিস্টেমটা কাজ করে না। সেটা আপনি দিনমজুর হলেও কিন্তু আপনার এটা কাজ করবে না, কারণ টেম্পারেচারটা হঠাৎ করে বেড়ে গেছে। হঠাৎ করে যখন বেড়ে যায়, তখন আমাদের বডির ডিফেন্স মেকানিজম এটা খাপ খাওয়াই নিতে একটু সময় নেয়। এই কারণে আপনারা ওভার কনফিডেন্স হয়ে বা আপনার এটা মনে করতেছেন যে না, আমি তো মাঠে ঘাটেই থাকি সারাটা দিন বা সারা বছর, এখন আমার কিছুই হবে না, আমি কাজ করি। আমি বলবো আপনারা কিছুদিন কাজ করুন, কিন্তু একটু সতর্কতার সাথে, সাবধানতার সাথে করুন। সেক্ষেত্রে আপনাদের এখন অনেক মোটা ছাতা পাওয়া যায়, মোটা ছাতা বা অনেক মোটা টাওয়েল পাওয়া যায়, উপরে মাথায় বেঁধে আপনারা সেই কাজগুলা, দিনমজুর ভাইরা কাজগুলো করুন। আর ট্রাফিক পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, ওনারা তো সারাদিন শুটেড বুটেড থাকেন, তাদের যে ড্রেস, তারা অবশ্যই যেন সুতি কাপড় পরেন, এবং তারা যেহেতু রাস্তায় থাকে, রাস্তার পিচের যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাও কিন্তু তার বডিতে সরাসরি হিট করে। তো তাদেরকেও বলবো যে তারা যেন সতর্ক থাকে, এবং ম্যাক্সিমাম সময় যেন ওনারা গাছের ছায়ার নিচে থাকে এর ক্ষেত্রে। কেননা নিচ থেকে তো আপনার পিচের যে হিটটা, এটা তো তার মুখে, তার শরীর, বডিতে লাগতেছে। উপর থেকে ছাতা দিলে হয়তো বা সূর্যের আলোটা মাথায় কম লাগবে, কিন্তু নিচের যে হিট, নিচের যে পিচের যে হিটটা, এটা কিন্তু তার বডিতে লাগবে। তো সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ভাইদেরকেও আমি বলবো আপনারাও নিজের সম্পর্কে একটু সচেতন থাকেন কিছুদিনের জন্য, যেহেতু হিট ওয়েভটা অনেক বেশি হচ্ছে এবং ভবিষ্যতে আসতেছে। এখন আসুন আমরা হিট স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে জানি। কি কি উপসর্গ দেখা দিলে বা কি কি লক্ষণ দেখা দিলে হিট স্ট্রোক হচ্ছে বা হয়, সে সম্পর্কে বিস্তারিত জানি। যদি আমরা চিন্তা করি, মাথা থেকে পা পর্যন্ত সবগুলো অঙ্গ প্রত্যঙ্গেই সমস্যা দেখা দিবে। এর মধ্যে সবার উপর থেকে যদি ধরি, প্রথমে হিট স্ট্রোকের রোগীর প্রচণ্ড মাথা ব্যথা হবে। মাথা ব্যথা হওয়ার সাথে সাথে তার মাথা ঘোরাবে এবং তার ওরিয়েন্টেশন ভালো থাকবে না, অর্থাৎ সে উল্টাপাল্টা বকতে পারে, সে একদিকে যাওয়ার কথা আরেক দিকে চলে যাবে, সে কি করতেছে না করতেছে সে নিজে কিছুই বুঝতে পারবে না।
এর সাথে সাথে চোখে সে ঝাপসা দেখবে এবং চোখে সে দুইটা দেখবে এবং তার চোখেও ব্যথা হতে পারে। এবার যদি আমি মুখে আসি, মুখের মধ্যে তার ঠোঁট এবং জিহ্বা শুকায় কাঠ হয়ে যাবে এবং তার কথা মুখের মধ্যে জড়ায় যাবে, সে কথাগুলো ঠিকমতো বলতে পারবে না, তার প্রচণ্ড তৃষ্ণা পাবে, তার গলা, নাক, মুখ সব শুকায় যাবে এবং তার বমি বমি ভাব হবে এবং অনেক সময় দেখা যাবে যে রোগী বমিও করে দিবে। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, তাহলে তার বুকের মধ্যে ধরপড় ধরপড় করবে, তার শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাবে, অর্থাৎ সে হাঁপাইতে থাকবে এবং সে বুঝতে পারবে যে তার হার্টটা অনেক জোরে বিট করতেছে, অর্থাৎ বুক অনেক বেশি ধরপড় ধরপড় করতেছে। তো আমাদের হাতে পায়ে অনেক বেশি ঘাম হবে, বুকে ঘাম হবে, তার ঘামটা সহজে শুকাতে চাবে না এবং আমরা যদি পালস দেখি তাহলে তার পালসটা অনেক র্যাপিড হবে, অর্থাৎ অতি দ্রুত পালস আমরা পেয়ে থাকি এবং তার হাত এবং পা আস্তে আস্তে দুর্বল বা অবশ অবশ ভাব তার লাগতে পারে। এগুলো হলো হিট স্ট্রোকের লক্ষণগুলা। এখন যদি বলা হয় যে স্যার হিট স্ট্রোকের প্রধান লক্ষণ কোনটি, যেটির কারণে আমরা বুঝবো যে তার হিট স্ট্রোকের দিকে যাচ্ছে, প্রথমত হলো আগে আমাকে টেম্পারেচারটা খেয়াল করতে হবে যে আমার রোগীর টেম্পারেচারটা কত বা আমার বডির টেম্পারেচারটা কত বেশি হচ্ছে। যদি বডির টেম্পারেচার 102 ক্রস করে যাওয়ার পরে এবং রোগীর যদি হিস্ট্রি থাকে তার প্রলং টাইম 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে, সেই ক্ষেত্রে অবশ্যই রোগীর প্রথম লক্ষণ দেখা দিবে তার মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা। এই দুইটা হবে হিট স্ট্রোকের প্রধান লক্ষণ। এই দুইটা যদি দেখা যায় তাহলে তাকে অবশ্যই অতি দ্রুত সম্ভব ডক্টরের কাছে চলে যেতে হবে বা আমরা যে প্রাথমিক চিকিৎসাগুলো দিই এই প্রাথমিক চিকিৎসাগুলো তাকে নিতে হবে। এছাড়াও হিট স্ট্রোকের রোগী আমাদের খিঁচুনি নিয়ে আসতে পারে এবং কমা থেকে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। যদি এরকম হয় অবশ্যই তাকে যত দ্রুত সম্ভব আইসিইউ সাপোর্ট লাগবে। তো হিট স্ট্রোকের লক্ষণগুলো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। এই যে লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই অতি দ্রুত সম্ভব তাকে আমরা যারা সাধারণ মানুষ আসি প্রাথমিক চিকিৎসাগুলো দিব, দেওয়ার পরে অতি দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে যাব। আমরা অনেকেই হিট এক্সজর্শন বা হিট স্ট্রোক এই দুটাকে এক করে ফেলি। আসলে হিট এক্সজর্শন বা গরমের অসহ্যতা বা অসহনীয়তা আর একটা হলো হিট স্ট্রোক, দুইটা কিন্তু আলাদা জিনিস। কিন্তু হিট স্ট্রোক এবং হিট এক্সজর্শনের প্রধান পার্থক্য হলো হিট এক্সজর্শনে আমাদের বডির যে টেম্পারেচার কুলিং সিস্টেম এটা কাজ করে, কিন্তু হিট স্ট্রোকে এটি কাজ করে না। তো চলুন আমরা হিট এক্সজর্শন এবং হিট স্ট্রোকের মধ্যে কিছু পার্থক্য জেনে নিই, তাহলে আমাদের গরমের অসহনীয়তা বা অসহ্যতা এবং হিট স্ট্রোক সম্পর্কে সম্পূর্ণরূপে একটা ভালো ধারণা পাব। হিট এক্সজর্শনে মাথাতে তার ব্যথা হবে এবং সে মাথা ঘোরাবে, কিন্তু হিট স্ট্রোকে তার প্রচণ্ড মাথা ব্যথা হবে, যে মাথা ব্যথা তার আগে কখনোই হয় নাই। হিট এক্সজর্শনে তার এক্সেসিভ সোয়েটিং থাকবে, অর্থাৎ সে প্রচণ্ড ঘামাবে, কিন্তু হিট স্ট্রোকে তার কিন্তু অতটা ঘাম হবে না, অর্থাৎ সোয়েটিং কিন্তু তার বডিতে থাকবে না, কেননা হিট স্ট্রোকে সোয়েটিং মেকানিজম কাজ করে না। এবং হিট এক্সজর্শনে তার হাত এবং পাগুলা ঠান্ডা থাকবে, কিন্তু হিট স্ট্রোকে তার হাত পা এবং সমস্ত শরীর অনেক বেশি গরম থাকবে এবং তার টেম্পারেচার 103 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকবে। হিট এক্সজর্শন এবং হিট স্ট্রোক দুইটাতেই তার বমি বমি ভাব আসতে পারে বা তার বমি আসতে পারে, পেটে ব্যথা করতে পারে এবং বুকে ধরপড় ধরপড় করতে পারে এবং শ্বাস নিতে তার কষ্ট হতে পারে। আমরা যখন পালস দেখি হিট এক্সজর্শনে র্যাপিড উইক পালস পায়, কিন্তু
হিট স্ট্রোকে র্যাপিড স্ট্রং পালস পায়, অর্থাৎ অনেক ভালো পালস পাই আমরা হিট স্ট্রোকের ক্ষেত্রে। এবং হিট এক্সজশনে মাসেল ক্র্যাম্পিং হয় হাতে এবং পায়ে বা তলপেটে, কিন্তু হিট স্ট্রোকে সে কিন্তু ক্র্যাম্পিংয়ের আগেই অজ্ঞান হয়ে যাবে। তো আমার মনে হয় হিট স্ট্রোক এবং হিট এক্সজশনে পার্থক্য আপনারা বুঝছেন। হিট স্ট্রোকের পূর্ববর্তী স্টেপ কিন্তু হিট এক্সজশন। হিট এক্সজশন যদি অসহনীয়তাটা যদি সহ্য না হয়, পরবর্তীতে এটি হিট স্ট্রোকের দিকেই ধাবিত হয়। তবে হিট এক্সজশন হলে আমরা যদি এই লক্ষণগুলো বুঝতে পারি যে মাথা ব্যথা শুরু হয়েছে অল্প অল্প, তারপরে অনেক বেশি ঘাম হচ্ছে, শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, বমি বমি ভাব আসতেছে, তলপেটে ব্যথা হচ্ছে, হাতে পায়ে ব্যথা হচ্ছে, অর্থাৎ ক্র্যাম্পিং পেইন হচ্ছে, তখনই আমরা কিন্তু হিট স্ট্রোক যে ভবিষ্যতে বা সামনে আসতেছে এটা আমরা বুঝতে পারি। যদি আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিই, সেক্ষেত্রে আমাদের হিট স্ট্রোক হবে না বললেই চলে। তো আমার মনে হয় হিট এক্সজশনে আমাদের শরীরে কী কী লক্ষণগুলো দেখা দেয় এগুলো আপনারা বুঝতে পারছেন। আরেকটু বলি ভালো করে, হিট এক্সজশনে প্রচণ্ড ঘাম হবে এবং শরীরটা ঠান্ডা থাকবে এবং মাথা ব্যথা অল্প থাকবে। কিন্তু হিট স্ট্রোকে প্রচণ্ড শরীর গরম থাকবে, তার মাথা ব্যথা প্রচণ্ড হবে এবং সে অজ্ঞান হয়ে যাবে। হিট এক্সজশন যখন হবে, হিট এক্সজশনের সময় অবশ্যই আমাকে আগে, যখন আমি দেখব যে আমার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, আমাকে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় সরে যেতে হবে। যদি পানি থাকে তাহলে আমাকে পানি পান করতে হবে। আমার যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করার উপায় থাকে, ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলতে হবে সমস্ত, এবং ঠান্ডা সেক দিতে হবে। কোথায় কোথায় ঠান্ডা সেক দিব আমরা মূলত নেকে বা ঘাড়ে, এক্সিলা বা দুই বগলের নিচে, গ্রোইন বা দুই কুচকি, অর্থাৎ যে ভাঁজগুলো আমাদের বডিতে আছে, এখানে যদি আমরা ঠান্ডা সেক দিই তাহলে আমাদের টেম্পারেচারটা দ্রুত কমে যাবে। এছাড়া আমরা অবশ্যই তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে বলি। তো যদি হিট এক্সজশন হয়, এই পদক্ষেপগুলো যদি নেওয়া হয় তাহলে তার হিট স্ট্রোক প্রিভেন্ট করা সম্ভব। আর যদি হিট স্ট্রোক হয়ে যায়, তখন আমাকে প্রথম কাজ হলো তাকে ঠান্ডা পানিতে ভিজাই রাখতে হবে, অর্থাৎ তাকে বলা হয় যে ইমার্স করে ফেলতে হবে ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানিতে তাকে চুবাই রাখতে হবে, সহজ বাংলা ভাষায় যদি বলতে চাই, ঠান্ডা পানিতে তাকে চুবাইয়ে গোসল করায় রেখে দিতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে হিট স্ট্রোকের রোগী আনকনশাস থাকে বা অজ্ঞান হয়ে যায়, তখন তাকে আর ঠান্ডা পানি খাওয়ানো সম্ভব হয়ে যায় না। এই জন্য যতবেলা ইমার্জেন্সি চিকিৎসা না পাওয়া যাবে, প্রাথমিক কাজ হলো তাকে ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে এবং তার শরীরের যে কাপড় চোপড়গুলো আছে এগুলো খুলে তার বডির বিভিন্ন যে ভাঁজগুলো অংশ আছে এই জায়গাগুলোতে ঠান্ডা সেক দিতে হবে বা ঠান্ডা দিতে হবে এবং তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা তার জীবনটাকে সেভ করতে পারি। এর পরবর্তীতে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হিট স্ট্রোকের যে ম্যানেজমেন্টগুলো আমাদের ডক্টররা দিয়ে থাকেন, তার প্রোটোকল অনুযায়ী সে তার চিকিৎসাগুলো পাবেন। হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে প্রথমে যদি আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মের ব্যাপারে বলি, সেক্ষেত্রে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে যাদের হার্টের রোগী বা কিডনি রোগী যারা আছেন, ডায়াবেটিস প্রেশার রোগী যারা আছেন, অবশ্যই এই সময়টাতে আপনারা বাইরে বেরোবেন না, বাসার বাইরে বেরোবেন না এবং বাচ্চাদেরকেও এই সময়টা বাইরে খেলা করতে দিবেন না। এরপরে আমাদের কাপড় চোপড়ের কথা যদি বলি, আমাদেরকে অবশ্যই সাদা পোশাক এবং সুতি কাপড় পরতে হবে, ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে যাতে আমাদের কমফোর্ট ফিল হয়। পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে, প্রয়োজনে দিনে 2 থেকে 3 বার গোসল করতে হবে। বাসি
পচা বা যেগুলো সহজে হজম হতে চায় না সেই খাবারগুলো অ্যাভয়েড করাই উত্তম। বিশেষ করে মাংস জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করাই উত্তম। এই গরমের মধ্যে শাকসবজি খাইলেই আপনার বডির টেম্পারেচারটা মেনটেন ভালো থাকে। এই জন্য যে খাবারগুলো সহজে হজম হয় সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। কিডনি রোগীদের, ডায়াবেটিস এবং হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে অবশ্যই প্রস্রাবের দিকে খেয়াল করতে হবে। নিয়মিত পানি খেতে হবে পরিমাণ মতো। এখন অনেকেই বলেন যে স্যার, হিট স্ট্রোকের রোগী এই গরমে আমরা পানি কতটুকু খাবো? তো একটা গবেষণায় দেখা গেছে যে এই গরম যখন হিট স্ট্রোকের ওয়েভ হয় তখন একটা মেল যার ওজন 60 থেকে 70 কেজি ওজন, তার দিনে 3.7 লিটার পানি খেতে হবে, অর্থাৎ প্রায় 15.5 কাপ পানি আপনাকে খেতে হবে। এবং মহিলা যাদের ওজন 50 থেকে 60 কেজি, তাদের মিনিমাম 2.7 লিটার বা 11.5 কাপ পানি খেতে হবে। এরপরেও আমরা কিডনি রোগী, হার্টের রোগী এবং প্রেশারের রোগীদের ক্ষেত্রে বলে দিই যে সে আসলে কতটুকু খাবে। এক রোগীদের কন্ডিশন অনুযায়ী আমরা পানির পরিমাণটা নিয়ম করে দিই। তো আপনারা যারা হার্টের রোগী, কিডনির রোগী আছেন, তারা অবশ্যই আপনাদের কনসালটেন্ট ডক্টর যারা আছেন তাদের কাছ থেকে শুনে নেবেন যে নিয়মিত আপনি কত লিটার পানি পান করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ঠোঁট এবং জিহ্বা যদি ওভারঅল চিন্তা করতে যান, ঠোঁট এবং জিহ্বা যদি আপনার ভিজা থাকে তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া হচ্ছে। যদি কোনো কারণে ঠোঁট এবং জিহ্বা শুকায় থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ডিহাইড্রেশনে ভুগতেছেন। স্যালাইন জাতীয় খাবার খাবেন কি না? অবশ্যই না। খাবার স্যালাইন আমরা যেটা বলে থাকি, এই খাবার স্যালাইন আসলে ডায়রিয়া রোগের ওষুধ। ডায়রিয়া রোগীদের আমরা খাবার স্যালাইন দিয়ে থাকি। খাবার স্যালাইন যদি আপনি খান এবং এটি কিন্তু আপনার কিডনিকে ক্ষতি করবে আরও বেশি। আপনি নর্মাল পানি খাবেন, নর্মাল পানিটাই সবচেয়ে ভালো। এখন অনেকেই বলে যে স্যার ডাবের পানি খাবো কি না? হ্যাঁ, আপনি ডাবের পানি খাইতেই পারেন, কোনো সমস্যা নাই ডাবের পানি খাইলে, কিন্তু নর্মাল পানি খাওয়াই ভালো। তরল খাবার খাবেন, বাইরের জুস, তারপরে যে কোমল পানীয়গুলো আছে এই পানীয়গুলো অ্যাভয়েড করবেন। আর যাদের প্রেশার, ডায়াবেটিস আছে অবশ্যই ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোলে রাখবেন। এবং যারা ওভারওয়েট আছেন আপনাদের খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা সচেতন হবেন। তা না হলে এই হিট ওয়েভে বা এই যে গরম আসতেছে বা পড়তেছে সেক্ষেত্রে কিন্তু আপনার হিট এক্সজশন থেকে হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আমার মনে হয় যে হিট স্ট্রোকে আপনারা কি করবেন, কি করলে হিট স্ট্রোক থেকে আপনি পরিত্রাণ পাবেন, এই নিয়মগুলো যদি আমরা ভালো মতো মেনে চলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আমরা হিট স্ট্রোক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসুন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমার যদি হিট স্ট্রোক হয় তাহলে আমার কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত? আসলে হিট স্ট্রোকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন কনসালটেন্ট বা একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ আপনার কন্ডিশন অনুযায়ী সে আপনার পরীক্ষাগুলো দিবে। সেটা হার্টের কন্ডিশন হতে পারে, ব্রেনের কন্ডিশন হতে পারে, আপনার কিডনির কন্ডিশন হতে পারে, বা আপনার ইলেকট্রোলাইট বা আমরা যেটাকে খনিজ লবণের আপনার তারতম্যের উপর ডিপেন্ড করে সে এই পরীক্ষাগুলো দিয়ে থাকে। আর আসলে অনেকেই জিজ্ঞাসা করবেন যে স্যার আমরা হিট স্ট্রোকে কী কী চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? হিট স্ট্রোকেও আমরা আসলে সিমটোমেটিক চিকিৎসাই দিয়ে থাকি। এর মধ্যে আমরা কিছু লাইফ সেভিং ড্রাগস আমাদের সংগ্রহশালায় রেখে থাকি, যেগুলো আমার রোগীদেরকে লাইফ সেভ করতে সহযোগিতা করে। এছাড়া হিট স্ট্রোকে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় কিডনিতে সমস্যা দেখা দেয়, তো তখন আমরা কিডনির ওষুধগুলো দিয়ে থাকি। তো এগুলো আসলে আপনাদের উচিত একজন আপনাদের যারা কনসালটেন্ট আছেন, মেডিসিন বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে শরণাপন্ন হওয়া এবং তাদের অনুযায়ী, তাদের ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকল নেওয়া। হিট স্ট্রোকটি আসলে কিভাবে হয় বা হিট স্ট্রোকে আমাদের মেকানিজমটা কি হয়, অনেকেরই মনে এরকম প্রশ্ন আসতে পারে। হিট স্ট্রোকে আসলে যখন অনেক বেশি টেম্পারেচার বেড়ে যায় আমাদের যে রক্তনালী
যে প্রসারণ, এই প্রসারণতাটা অনেক বেশি বেড়ে যায়। তো প্রসারণতা বেড়ে গেলে অনেক সময় দেখা যায় রক্তনালীটা ছিঁড়ে যায়। তো রক্তনালী যখন ছিঁড়ে যায় তখন ব্রেনের মধ্যে ইন্টারনাল ব্লিডিং হয়, যেটাকে আমরা স্ট্রোক বলে থাকি। তো গরমের কারণে যেহেতু তার স্ট্রোক হয়, সেক্ষেত্রে আমরা এটাকে হিট স্ট্রোক বলে থাকি। এছাড়াও টেম্পারেচার কন্ট্রোলিং পাওয়ার যেহেতু ভালোভাবে কাজ করে না, সুইটিং মেকানিজম যেহেতু ভালোভাবে কাজ করে না, সেক্ষেত্রে আমাদের শরীরে ইলেকট্রোলাইটের বা খনিজ লবণের একটা ইমব্যালেন্স তৈরি হয়। সেক্ষেত্রে আপনার কিডনির উপরে একটা প্রভাব পড়ে, সেটা হলো ডিহাইড্রেশন থেকে, অর্থাৎ পানি শূন্যতা থেকে। তো এই দুইটা হলো মেইন প্রবলেম দেখা দেয়। আর আরেকটা হলো যে ডায়াবেটিস বা হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে হার্টের প্রবলেমটা বেশি দেখা দেয়। তো হিট স্ট্রোক মূলত গরমের কারণে হয়ে থাকে বিধায় এর নামকরণ করা হয়েছে হিট স্ট্রোক। আমার মনে হয় আমার এই ভিডিও থেকে আপনারা হিট স্ট্রোক কী, কেন হয়, কখন হয়, কিভাবে হয় এবং হিট স্ট্রোক থেকে আপনারা কিভাবে বাঁচবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে আমার অর্থোপেডিক্স রিলেটেড ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমের মধ্যে। আর আমি বলবো আরেকটা কথা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলোতে গাছ লাগান। কেননা বৃক্ষরোপণই হলো গ্রিন হাউস ইফেক্ট বা হিট স্ট্রোক বলেন বা হিট এক্সজশন বলেন, এটা আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে বাঁচাতে সহযোগিতা করবে। আমরা আমাদের সুবিধা মতো যেখানে পারবো আমরা সেখানে গাছ লাগাবো। আমি এই মেসেজটি আজকে আমি আপনাদেরকে দিতে চাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।